শেখ মুজিবের মূর্তি যেভাবে ফ্যাসিস্টের মূর্তিতে রূপ নেয় জানালেন মির্জা গালিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পরিচালনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। হাসিনার নির্দেশে ইয়াকুব ইসমামুল হত্যার অভিযোগ, ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অব্যাহত। এখন যারা যা খুশি করতে পারে তারা নির্বাচন চাইবে না, মন্তব্য জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ৬ জন নিহত হওয়ার মামলায় ট্রাইব্যুনালে আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। জবানবন্দিতে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার জানান, গত বছরের ৫ই আগস্ট বেলা ২:৩০টার দিকে লোকজন আমার ছেলের নিথর দেহ খাটিয়ায় করে গলির ভেতর নিয়ে আসে। শরীর থেকে তখনও রক্ত ঝরছিল। কাপড় সরিয়ে দেখি পেটে গুলি লেগে পেছন দিয়ে বেরিয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি এ ঘটনার বর্ণনা দেন। অপর সাক্ষী শহীদ আহমেদ জানান, গণ অভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় পুলিশের পোশাক পরিহিত কিছু ব্যক্তিকে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন। এদিন শহীদ ইয়াকুবের চাচা শহীদ আহমেদ এবং শহীদ ইসমামুল হকের ভাই মহিবুল হক আদালতে তাদের সাক্ষ্য দেন। ইয়াকুব ছিলেন ঢাকার নিউ মার্কেটের একটি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান। ইসমামুল হক ছিলেন মাত্র ১৭ বছরের এক তরুণ। শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ সহ অন্যান্যরা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হোসেন, সাদ্দাম হোসেন এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুব উদ্দিন আহমেদ। রহিমা আক্তার আদালতে বলেন, তার ছেলে আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে বিভিন্ন মাধ্যমে তিনি দেখেছেন গুলি চালনাকারীরা ছাপা পোশাক পরিহিত ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতাদের বিচার দাবি করেন। অপর সাক্ষী মহিবুল হক জানান, চিকিৎসকরা তার ভাইয়ের ময়ন তদন্ত করেননি। ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরদিন জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তিনি আদালতে বলেন, ঘটনার জন্য তিনি কয়েকজন সাবেক শীর্ষ ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দায়ী করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট ২০২৪। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, সংগঠনের নাম ও ব্যানার ব্যবহার করে অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পরিচালনা করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ১৩ আগস্ট সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহেন আয়েশা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা গেছে কিছু ব্যক্তি বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের ব্যানারে পোস্টারিং এবং কর্মসূচি করছে। তবে গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব জেলা, উপজেলা ও ক্যাম্পাস কমিটির কার্যক্রম স্থগিত। তাই কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এই ব্যানারে কোনো ধরনের প্রোগ্রাম বা পোস্টারিং বেআইনি বলে বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের কার্যক্রমে প্রমাণ মিললে সংগঠনের নবগঠিত লিগ্যাল সেল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও লিগ্যাল সেল ছাড়া সংগঠনের অন্য কোনো কমিটি সক্রিয় নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে 3 ধরনের শেখ মুজিবের চিত্র দেখা যায়। ২০২৪ সালের ১৩ আগস্ট রাত ৯টা ৫৭ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রথমজন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি ১৯৭১ সালের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা এবং রাষ্ট্রের স্থপতিদের একজন। দ্বিতীয়জন একনায়ক শেখ মুজিব, যিনি রক্ষী বাহিনী গঠন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিলেন
এবং গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করেছিলেন। তৃতীয়জন ফ্যাসিস্ট শেখ মুজিব, যাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতীক হিসেবে ব্যবহার করে দীর্ঘ স্বৈরাচারী শাসন কায়েম করা হয়েছে। ডক্টর মির্জা গালিবের মতে অগস্টের 15 তারিখ শেখ মুজিবের পরিবার ও সমর্থকদের জন্য বেদনার দিন হলেও রাজনৈতিকভাবে শেখ মুজিব কিভাবে নায়ক থেকে একনায়কে রূপান্তরিত হলেন তা ইতিহাসে তুলে ধরা জরুরি। তিনি বলেন, ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণীয় থাকবেন। তবে গণতন্ত্র রক্ষায় নেতৃত্বের পরিবর্তন এবং সমালোচনার সংস্কৃতি অপরিহার্য। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি, অন্যায় দেখলে প্রতিবাদ করবই। কিন্তু দেশের মানুষের মুখে আজ আর হাসি নেই। মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। যারা ইচ্ছেমতো সব কিছু করতে পারে তারা কখনোই নির্বাচন চাবে না। নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ। জনগণের কথা তাদের বিবেচনায় নেই। 2024 সালের 13ই আগস্ট বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম ও নির্যাতনের ভয়ে আমরা থামব না। এই জন্যই জনগণ আমাদের পাশে আছে। আমাদের নাঙ্গল যদি অন্য কাউকে দিতে চাওয়া হয়, আমরা রাজপথে আন্দোলন করব। যারা কার্যকর ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। আমরা থাকব সত্য ও ন্যায়ের পথে। তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচন চাই না, এটা বলার আপনি কে? সবাইকে বলতে দিন, এটাই তো গণতন্ত্র। স্বৈরাচার হবেন? থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্র মেনে নেয় না। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আগে আমাদের পরিষ্কার কোনো রাজনৈতিক অবস্থান ছিল না। দলের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে নেতাকর্মী এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছিল। কিন্তু এখন থেকে আমরা জনগণের পক্ষের রাজনীতি করব। তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্রদের উপর যখন জুলুম নির্যাতন শুরু হয়েছিল তখন সব শ্রেণীর মানুষ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল। এখন যদি কেউ দাবি করে শুধু ছাত্ররাই আন্দোলন করেছে, তা সঠিক নয়। ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণেই আন্দোলন সফলতা পেয়েছে। তিনি বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা জীবন দিয়েছে, আজ সেই বৈষম্য দেশের সর্বত্র বিরাজ করছে। দোষারোপ ও অপবাদ দিয়ে মানুষের ঘরবাড়ি ও কলকারখানায় আগুন দেওয়া হয়েছে। জুলাই মাসের সহিংসতার প্রসঙ্গে গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই সময় বহু মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার এবং দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। বিএনপির উদাহরণ টেনে তিনি বলেন, এক সময় বিএনপি ছিল মজলুম দল, তাই সাধারণ মানুষ তাদের সমর্থন করত। এখন আমরাও মজলুম, তাই জনগণের সমর্থন অর্জন করতে পারব। বর্তমান জাতীয় পার্টি ছাড়া প্রায় সব দলই সরকারি দলের সুযোগ সুবিধা ভোগ করছে। সরকারি দলের দোষ ত্রুটি তাদের ঘাড়ে নেই। অপরদিকে সরকার আমাদের পিছু লেগে আছে। সুবিধা তো দূরের কথা, আমরা আমাদের সাংবিধানিক অধিকারও ভোগ করতে পারি না। জনগণের চোখে এখন আমরাই মজলুম। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান খলিল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, রমজান আলী ভুইয়া, ঢাকা জেলা নেতা আশরাফুজ্জামান আশু, মোহাম্মদ মশিউর রহমান তাপস, লাইজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ এবং শাহজাদা। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা AKM নুরুজ্জামান জামান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দফতর সম্পাদক মাহমুদ আলম, এনজিও বিষয়ক সম্পাদক মোরুল জিয়াউর রহমান, যুগ্ম সাংগঠনিক শেখ সারোয়ার এবং যুগ্ম দফতর সমরেশ মণ্ডল মানিক।